মাইক্রোসফট এক্সেল কিভাবে ওপেন করা হয় সেটা আমরা প্রথমেই একটু দেখে নিতে চাই। সেটা দেখার জন্য আমাদেরকে স্টার্ট বাটনে যেতে হবে। স্টার্ট বাটনে গিয়ে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেল 2007। এখন এইটা প্রত্যেকটি কম্পিউটারে যে দেখা যাবেই এখানে সেটা এমনটা নয়। তো এটা যদি না দেখা যায় তাহলে আমরা কিভাবে করতে পারবো? তাহলে আমরা স্টার্ট বাটনে যাব and then all programs এর পরে আমরা মাইক্রোসফট অফিস কোথায় আছে আমরা খুঁজে নেব। মাইক্রোসফট অফিস যেখানে আছে সেখান থেকে আমরা মাইক্রোসফট এক্সেল 2007 আমরা পেয়ে যাব। তো মাইক্রোসফট অফিস আমরা এখান থেকে আবার খুঁজে বার করে নিই। মাইক্রোসফট অফিস, এই মাইক্রোসফট অফিসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস এক্সেল 2007। এটার উপর ক্লিক করলেই মাইক্রোসফট এক্সেল স্টার্ট হয়ে যাবে। এছাড়াও আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করার পর সার্চ প্রোগ্রামস অ্যান্ড ফাইলস এই অংশে আমরা এক্সেল লিখে EXCEL এক্সেল লিখে আমরা এন্টার দিতে পারি, অথবা এক্সেল লেখার সাথে সাথে একদম উপরে দেখুন মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এসে গেছে। আমি এখানে ক্লিক করেও করতে পারি, অথবা এক্সেলে ক্লিক এন্টার মেরে এই এক্সেল লেখাটা যে টাইপ করেছি এখানে এন্টার মেরেও আমরা কিন্তু এক্সেলটাকে ওপেন করতে পারি। এখন আমাদের সিলেবাসে মাইক্রোসফট এক্সেল 2007 আছে, তাই আমরা মাইক্রোসফট এক্সেল 2007টাই ওপেন করেছি। এখন এখানে প্রথম আমরা এই মাইক্রোসফট এক্সেল 2007 এর উইন্ডো পরিচিতিটা একটু করে নিতে চাই। প্রথম যারা মাইক্রোসফট এক্সেল চোখে দেখছো তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, তো সেইটা যাতে না হয় তার জন্য আমরা এই মাইক্রোসফট এক্সেলের উইন্ডোর কিছুটা কম্পোনেন্টস গুলোকে আমরা একটু জেনে নেব। এখন উইন্ডোর কম্পোনেন্টস এর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে অফিস বাটন। দিস ইজ দ্য অফিস বাটন। এটা অফিস বাটন, এন্ড অফিস বাটন কি সেটা আমরা পরে আসছি। অফিস বাটন এন্ড দেন তারপরে হচ্ছে এটা হচ্ছে কুইক টুলবার। দিস ইজ দ্য কুইক টুলবার। এই কুইক টুলবারটা পরেই বারের এই অংশটা এখানে দেখো, এখানে লেখা আছে টাইটেল বার। এটা এই টাইটেল বারে আমরা কি কাজে লাগে সেটা আমরা পরে আসছি, আগে আমরা বারবার এই নামগুলো দেখে নিই। তারপরে রাইট হ্যান্ড সাইডে এটা হচ্ছে মিনিমাইজ, এইটা হচ্ছে ম্যাক্সিমাইজ এবং রিস্টোর বাটন, আর এটা হচ্ছে ক্লোজ বাটন। এরপরে আমরা চলে আসছি এখানে এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ, এই সমস্ত যেগুলো দেখা যাচ্ছে এদের প্রত্যেকের আন্ডারে আবার কিছু টুলস আছে। তো এইগুলোকে আমরা বলে থাকি রিবন। তাহলে রিবনের মধ্যে আমরা কিন্তু মেনু বার অর্থাৎ মেনু সব এগুলো নামগুলো দেখতে পাবো, এবং তার সাথে সাথে আমরা কিন্তু রিবনও আমরা পাবো। আচ্ছা, রিবন মানে হচ্ছে মেনু বার এবং টুল বার। এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে উইন্ডোজ 2003 তে এটা শুধু মেনু বার হিসেবে পরিচিত ছিল। তো এটা মেনু বার আর এইগুলো হচ্ছে টুল। তো এই মেনু বার আর টুল বার একসঙ্গে মিলে তৈরি হয়েছে এখানে তোমার রিবন। তো এখানে রিবন ডিফল্ট রিবন কটা সেটা আমরা দেখে নেব। আমাদের এখানে কিন্তু ছবিতে দেখা যাচ্ছে যে রিবনের সংখ্যা কিন্তু 1 2 3 4 5 6 7 8 9টা, কিন্তু অ্যাকচুয়ালি ডিফল্ট রিবন হচ্ছে 7টা। এই ভিউ পর্যন্ত আমরা নরমালি দেখতে পাই। এরপরও আমরা রিবন নিজেদের ইচ্ছা মতন বাড়িয়ে নিতে পারবো, সেটা আমরা পরে দেখে নেবো যে কিভাবে বাড়াতে পারি। কিন্তু আমাদের প্রশ্ন যদি আসে যে এমএস এক্সেল এ ডিফল্ট কটা রিবন দেখা যায়, তাহলে আমরা বলবো 7টা রিবন। কি কি? এটা হচ্ছে হোম, এটা হচ্ছে ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ এন্ড ভিউ। প্রত্যেকটা
মেনু বারের আন্ডারে কিন্তু একটা করে রিবন আছে। যেমন এটা হোম এখন সিলেক্ট রয়েছে, তাহলে হোমের আন্ডারে হোম রিবন, ইনসার্টের আন্ডারে ইনসার্ট রিবন, পেজ লেআউটের আন্ডারে পেজ লেআউট রিবন, এমনি করে 7টা মেনু বারের আন্ডারে 7টা রিবন রয়েছে। আগেই বলেছি রিবন মানে হচ্ছে মেনু বার প্লাস টুল বার মিলে তৈরি হয়েছে রিবন। ওকে, এবার আমরা এখানে আসছি, এইটাকে বলা হচ্ছে নেম বক্স। তারপরে এফএক্স লেখা যেটা আছে এটাকে বলছি আমরা ফাংশনস বক্স। আচ্ছা, আর এইটা এখানে হচ্ছে আমাদের ফর্মুলা বার, এটাকে বলা হয়, এটা ফর্মুলা বার। এরপরে আমরা দেখে নেব এইটা রয়েছে ভার্টিক্যাল বার, এটা হচ্ছে হরাইজন্টাল বার, এখানে হচ্ছে ভিউ বাটন, এখানে ভিউ বাটনস গুলো রয়েছে, আর এখানে সিট ট্যাব রয়েছে, সিট 1, সিট 2, সিট 3, সিট ট্যাব রয়েছে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এমএস এক্সেল এ বাই ডিফল্ট কটা সিট ট্যাবে দেখা যায় না? 3টে সিট, সিট 1, সিট 2 এন্ড সিট 3। এবং এরপরও আমরা নিজেদের পছন্দ মতন বা নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু সিটের সংখ্যা বাড়িয়ে নিতে পারি। আর এইটা হচ্ছে স্ট্যাটাস বার, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা মোটামুটি জেনে নিয়েছি যে এটা কি, অ্যাকচুয়ালি এখানে কি কি জিনিস দেখতে পাওয়া যায়। এবার আমরা আসি টাইটেল বারের কাছে। তো আগেই বলেছি একদম টপ মোস্ট বার যেটা, সেটাকে বলে টাইটেল বার। টাইটেল বারে কিন্তু মূলত 4টে জিনিস থাকে। এক হচ্ছে অফিস বাটন, দ্বিতীয়ত হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, নেক্সট হচ্ছে ওয়ার্কবুক নেম। এখন ওয়ার্কবুক কাকে বলে না? ওয়ার্কবুক হচ্ছে কতগুলো ওয়ার্কশিটের সমষ্টি। আর ওয়ার্কশিট কাকে বলে না? ওয়ার্কশিট হচ্ছে কতগুলো রো এন্ড কলামের সমষ্টি। তাহলে এখানে প্রথমেই দেখো একটা সিট 1 দেওয়া আছে, তাহলে বইয়ের যেমন অনেকগুলো পেজ থাকে, ঠিক এখানে ওয়ার্কবুক ইজ লাইক এ বুক, তার মধ্যে পেজ আছে 3টে। এই পেজগুলোকে আমরা এক্সেল এর ভাষায় সিট 1, সিট 2 এন্ড সিট 3 বলে থাকি। এই 3টে পেজের সমষ্টি এখন বাই ডিফল্ট আমাদের বুক তৈরি হয়েছে, একটা ওয়ার্কবুক। সেই ওয়ার্কবুকের নাম কিন্তু এখানে দেওয়া আছে বুক 1। তাহলে এটা আমাদের কি হচ্ছে, ওয়ার্কবুকের নেম দেখতে পাবো, এন্ড তার সাথে সাথে কিন্তু আমরা অ্যাপ্লিকেশনের নামটা, মাইক্রোসফট এক্সেল, যদি এটা ওয়ার্ড হতো তাহলে ওয়ার্ডও এখানে নাম দেখা যেত। তো যাই হোক, তাহলে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটার নাম বা অ্যাপ্লিকেশনের নাম দেখা যাবে। আর এখানে কন্ট্রোল বাটনস থাকবে। তাহলে কি কি 4টে জিনিস এখানে টাইটেল বারের সঙ্গে অ্যাটাচ থাকে না? 4টে জিনিস হলো, একটা হচ্ছে অফিস বাটন, কুইক অ্যাক্সেস টুলবার, ওয়ার্কবুক নেম এন্ড কন্ট্রোল বক্স। এই মোট 4টে কম্পোনেন্টস থাকে টাইটেল বারের সাথে। প্রথমে আসি অফিস বাটন। এই অফিস বাটন একবারে বাম দিকে দেখো, একটা গোলাকৃতি অফিস বাটন। এই বাটন ক্লিক করলে যে মেনুটা দেখা যাবে, সেই মেনুর মধ্যে দেখো কি কি জিনিস দেখা যাচ্ছে। একটা হচ্ছে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিপেয়ার্ড, সেন্ট, পাবলিশ এন্ড ক্লোজ। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের এখানে নিচে দেখো দুটো অপশন আছে, দুটো বাটন আছে, একটা হচ্ছে এক্সেল অপশন আর একটা হচ্ছে এক্সিট এক্সেল। এবারে আসি প্রথমেই যেটা আছে নিউ। এখন নিউ এই অপশনটির মাধ্যমে আমরা নতুন ওয়ার্কবুক তৈরি করতে পারি। ওপেনে কাজ হচ্ছে আগে থেকে তৈরি কোনো যদি ওয়ার্কবুক থাকে সেটাকে আমরা ওপেন করতে পারবো এই ওপেন কমেন্টের সাহায্যে। সেভ এন্ড সেভ অ্যাজ দুটোই কিন্তু দেখো একই রকমই লাগছে, কিন্তু একই রকম নয়। সেভের কাজ হচ্ছে প্রথম যখন আমরা নতুন ওয়ার্কবুক তৈরি করব তখন সেই ওয়ার্কবুকের নাম বাই ডিফল্ট থাকে বুক 1 আর বুক 2 আর বুক 3। এবার এই প্রথম ওয়ার্কবুকটাকে যদি কোনো নাম দিয়ে সেভ করতে চাই তাহলে কিন্তু এই সেভ বাটন কাজে লাগে। সেভ অ্যাজ এর কাজ হচ্ছে যে এই সেভ করা কোনো ওয়ার্কবুক অথবা নতুন কোনো ওয়ার্কবুক কে যদি আমরা
ভিন্ন ভিন্ন নামে অর্থাৎ বিভিন্ন নামে যদি আমরা সেভ করতে চাই তাহলে কিন্তু আমরা সেভ এজ বাটনের সাহায্য নেব। এরপরে আসছি প্রিন্ট। প্রিন্ট এটা প্রিন্ট করতে সাহায্য করে এবং প্রিন্ট রিভিউ দেখতেও সাহায্য করে। এখন প্রিন্ট এন্ড প্রিন্ট রিভিউ দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রিন্ট হচ্ছে সরাসরি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট হয়ে যাওয়া, আর প্রিন্ট রিভিউ মানে হচ্ছে প্রিন্টারে যাওয়ার আগে প্রিন্ট করলে কেমন দেখতে হবে সেটার একটা আইডিয়া ইউজারকে দেওয়া, এবং এইখান থেকে আমরা তখন নিজেদের প্রয়োজন মতন পেজ সেটআপ আমরা করে নিতে পারবো। মার্জিন সেটআপ, পেজ সেটআপ এগুলো আমরা করে নিতে পারি। তাহলে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনাটা আমাদের অনেক কমে যায় প্রিন্টের আগে যদি আমরা প্রিন্ট প্রিভিউ অপশনটা দেখে নিতে পারি। নেক্সট হচ্ছে প্রিপেয়ার। এখানে যে সাব লিস্ট যেটা দেখাচ্ছে এর মধ্যে রয়েছে, প্রথমে দেখো প্রপার্টিজ। এই অপশনটার কাজ হচ্ছে এক্সেল এর ফাইলের নাম, আকার, সাইজ বা টাইটেল, ফাইলের ধরন প্রভৃতি বিষয়ে এখান থেকে জানা যেতে পারে। নেক্সট হচ্ছে ইন্সপেক্ট ডকুমেন্ট। ইন্সপেক্ট ডকুমেন্ট এই অপশন বেছে নিলে এক্সেল ফাইলের এন্ড নোট, ফুট নোট, হেডার আর ফুটার নোট ইত্যাদি দেখা যাবে। এনক্রিপ্টেড ডকুমেন্ট পরের অপশনটায়, এটা এক্সেল ফাইলকে এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত করে এই অপশনটি ব্যবহার করে। দেন হচ্ছে রেস্ট্রিক্ট পারমিশন। রেস্ট্রিক্ট পারমিশন মানে হচ্ছে এক্সেল ফাইলের উপরে কাট, কপি, পেস্ট, এডিট, প্রিন্ট ইত্যাদি কাজকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। মানে আমরা ইচ্ছা করলে এই সমস্ত কাজগুলোকে আমরা ডিসেবল করে দিতে পারি, আবার প্রয়োজন মতো আমরা এনেবল করতে পারি। নেক্সট হচ্ছে অ্যাড এ ডিজিটাল সিগনেচার। এক্সেল ফাইলে ডিজিটাল সিগনেচার যুক্ত করার জন্য এই অপশনটা নেওয়া যেতে পারে। মার্ক অ্যাজ ফাইনাল। এই অপশনটি দ্বারা এক্সেল ফাইলটি ফাইনাল এবং রিড অনলি কিনা তা জানতে পারবে। এন্ড লাস্ট অপশন আছে রান কম্প্যাটিবিলিটি। এইটা পূর্বের ভার্সনের সঙ্গে কোন কোন বৈশিষ্ট্য এখানে সাপোর্ট করবে সেটা এখান থেকে তুমি একটা আইডিয়া পাবে। অর্থাৎ আমরা পুরনো ভার্সন যদি ব্যবহার করে থাকি, নতুন ভার্সনে ব্যবহার করার ফলে এই পুরনো ভার্সন এর কি কি জিনিস নতুন ভার্সনে সাপোর্ট করবে সেগুলো কিন্তু এখান থেকে আমরা একটা আইডিয়া পেতে পারি। নেক্সট হচ্ছে সেন্ড। সেন্ড এটা হচ্ছে ইমেল অথবা ফ্যাক্স করতে সাহায্য করে। তুমি যদি ইমেল পাঠাতে চাও তাহলে এই সেন্ড এর সাব ক্যাটাগরি অর্থাৎ সাব মেনু যেটা দেখা যাচ্ছে এখানে ইমেল পাঠাতে সাহায্য করবে। এছাড়া ইমেলকে পিডিএফ অ্যাটাচমেন্ট হিসেবে পাঠাতে সাহায্য করবে, এক্সপিএস অ্যাটাচমেন্ট হিসেবে পাঠাতে সাহায্য করবে, আর ফ্যাক্স করতে সাহায্য করবে। দেন অপশন আছে পাবলিশ। এই অপশনের মাধ্যমে এক্সেল ফাইলকে নেটওয়ার্কের ব্যবহারের উপযোগী করতে সাহায্য করে। এন্ড দেন ক্লোজ মানে হচ্ছে ডকুমেন্টটিকে ক্লোজ করতে কাজে লাগে। অ্যাপ্লিকেশন থেকে বেরোবার জন্য কিন্তু ক্লোজ কাজে লাগানো হয় না। ক্লোজ হচ্ছে ডকুমেন্টটা, অর্থাৎ ডকুমেন্ট বলছি ওয়ার্কবুক, এই ওয়ার্কবুকটাকে ক্লোজ করার জন্য আমরা এই ক্লোজ বাটনের সাহায্য নিয়ে থাকি। এছাড়া এখানে আছে এক্সেল অপশনস। এক্সেল অপশনস এ ক্লিক করলে আমরা একটা এক্সেল অপশন ডায়ালগ বক্স দেখতে পাবো। এখন ডায়ালগ বক্স কাকে বলে? ডায়ালগ বক্স একটা উইন্ডো। উইন্ডো কি না, উইন্ডো ইজ এ রেক্টেঙ্গুলার বক্স। এখন উইন্ডো অনেক ধরনের হয়, অ্যাপ্লিকেশন উইন্ডো হয়, ডকুমেন্ট উইন্ডো হয়, আর ঠিক সেরকম ডায়ালগ বক্স উইন্ডো হয়। এই ডায়ালগ বক্স উইন্ডোর কাজ হচ্ছে ইউজারের চয়েস অ্যাপ্লিকেশন জানতে চায়। মানে দিস ডায়ালগ বক্সের থ্রু দিয়ে ইউজার তার বিভিন্ন ইনস্ট্রাকশনস বা বিভিন্ন পছন্দ বেছে নেয়। তো এটা হচ্ছে একটা ইউজার এবং অ্যাপ্লিকেশনস এর ইন্টারাকশনের একটা মাধ্যম। যাই হোক, তাহলে ডায়ালগ বক্সে আমরা এক্সেল অপশনস ডায়ালগ বক্সে আমরা কতগুলো জিনিস পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে লেফট প্যানে। সেটা হচ্ছে পপুলার, দেন ফর্মুলাস, প্রুফিং, সেভ, অ্যাডভান্সড, কাস্টমাইজ, অ্যাড ইনসার্ট, ট্রাস্ট সেন্টার এন্ড রিসোর্সেস। এই অপশনগুলো আমরা পাচ্ছি। এইখান থেকে আমরা বিভিন্ন অপশনের সাহায্যে আমরা এই অ্যাপ্লিকেশনটাকে
বিভিন্ন ভাবে আমরা পরিচালিত করতে পারবো। এখন এই পপুলারে আমরা কি করতে পারি? এই পপুলারে আমরা করতে পারি কালার স্কিম, মিনি টুলবার, ডিফল্ট ফন্টের টাইপ বা আকার, ডিফল্ট ভিউ ইত্যাদি আমরা এখান থেকে সেটিং করতে পারি। ফর্মুলাস থেকে আমরা বিভিন্ন ফাংশন সংক্রান্ত বিষয় সেট করার জন্য এই অপশনটা আমরা বেছে নিয়ে থাকি। প্রুফিং, এটাতে হচ্ছে স্পেলিং, গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অটো কারেক্ট অপশন যদি আমরা প্রয়োগ করতে চাই তাহলে আমরা এখান থেকে আমরা কিছু অপশন বেছে নেব। সেভ, এই সেভ অপশনটিতে আমাদেরকে এক্সেল জিজ্ঞেস করবে যে এটা অটো সেভ ব্যবস্থা অ্যাক্টিভ থাকবে না থাকবে না। অর্থাৎ আমাদের এই এক্সেলটা চলাকালীন যদি লোডশেডিং হয়ে যায় অথবা হঠাৎ করে সিস্টেম বন্ধ হয়ে যায় তাহলে তো এক্সেল ফাইলটা করাপ্ট হয়ে যেতে পারে বা এক্সেল নাও আমরা ফাইলটা ফেরত পেতে পারি। তো যাতে ফেরত পাওয়া যায় তার জন্য কিন্তু এই সেভের অপশনটা দেওয়া। এখানে আমরা বলে দিতে পারি যে কত মিনিট অন্তর অন্তর এক্সেল আমার এই ওয়ার্কবুকের একটা ব্যাকআপ রাখবে। তাহলে আমরা জাস্ট খারাপ হওয়ার আগের মুহূর্তের ব্যাকআপটা আমরা পেতে পারবো। তার মানে একবারেই যে নষ্ট হয়ে যাবে সেটার হাত থেকে কিন্তু আমাদের বাঁচায় সেভ। এছাড়াও এখানে আমরা বলে দিতে পারি যে ফাইল যে ওয়ার্কবুক ফাইলটা তৈরি হচ্ছে বা যে এক্সেল ফাইলটা আমরা তৈরি করব সেটা বাই ডিফল্ট কোথায় গিয়ে স্টোর হবে সেটাও আমরা এখান থেকে বলে দিতে পারবো। অ্যাডভান্স অপশনটি ব্যবহৃত হয় যে সেলের ভ্যালুতে স্বয়ংক্রিয়ভাবে দশমিক বসবে না বসবে না এই সমস্ত ব্যাপারগুলো এখানে দেওয়া হয়ে থাকে। এছাড়া আমরা যদি এন্টার কি দিই তাহলে সে মানে কার্সারের অবস্থান কিরকম হবে বা মুভমেন্টটা কোথায় যাবে সেই সমস্তগুলো আমরা অ্যাডভান্স বাটন থেকে সিলেক্ট করে থাকি। কাস্টমাইজের কাজ হচ্ছে এই কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারটাকে আমরা টুলবারের কিছু টুলস দিয়ে আমরা এক্সট্রা সাজাতে পারি অথবা সেখান থেকে কিছু টুলস ডিডাক্ট করে দিতে পারি যে আমাদের অপ্রয়োজনীয় কিছু টুলস আমাদের এখানে আননেসেসারি না রেখে আমরা এগুলো বাদ দিয়ে দিতে পারি। তো কুইক অ্যাক্সেস টুলবারটাকে সাজানো গোছানোর জন্য কাস্টমাইজ। অ্যাড ইনসার্ট, এইটি লুকআপ উইজার্ড, সলভার প্রভৃতি যুক্ত করার জন্য এটা ব্যবহার করা হয়। আর ট্রাস্ট সেন্টার হচ্ছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি নির্ধারণ করে থাকে। আর রিসোর্সেস মানে হচ্ছে আমরা যদি মাইক্রোসফট অফিসের এর কোনো হেল্প নিতে চাই তো হেল্পের পারমিশন আমরা এখানে রিসোর্স থেকে পেতে পারবো। এই রিসোর্স থেকে আমরা এই যে কোনো বিশেষ আপডেট করতে পারি। এছাড়া আমরা মাইক্রোসফট অফিস কর্পোরেশনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি এবং কোনো কিছু বিষয়ে আমরা হেল্প এই অপশন থেকে আমরা পেতে পারবো। তো যাই হোক, এটা গেল আমাদের এই অফিস বাটনের এক্সেল অপশনে। আর এখানে এক্সিট এক্সেল লেখা আছে মানে এটার কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন উইন্ডো থেকে বেরিয়ে যাওয়া। মানে পুরোপুরি এক্সেল থেকে বেরোতে গেলে আমাদের এক্সিট এক্সেল ক্লিক করতে হবে। আর ক্লোজ বাটনের কাজ হচ্ছে যে ওয়ার্কবুকটি আমাদের চোখের সামনে খোলা আছে সেটি বন্ধ হয়ে যাওয়া। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে আসছি কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। দিস এখন এইটাতে পছন্দ মতন বাটন যুক্ত করার তো অপশন তো আমরা দেখতেই পেয়েছি। সেটা হচ্ছে এখান থেকে এই অফিস বাটন থেকে আমরা এক্সেল অপশনসে গিয়ে আমরা করতেই পারি। এছাড়া আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারের গায়ে দেখো কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার বলে একটি ডাউন অ্যারো কি দেওয়া আছে। এই ডাউন অ্যারো কিতে প্রেস করলে পরে তোমাকে কিছু এখানে টুলস দেখানো হবে আর কিছু টুলস এর গায়ে দেখবে রাইট চিহ্ন দেওয়া আছে। এটার অর্থ হচ্ছে যে সমস্ত টুলস গুলো কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে দেখা যাচ্ছে কেবল সেইগুলোতেই রাইট চিহ্ন দেওয়া আছে। তুমি যদি এগুলোকে অফ করতে চাও বা ডিসেবল করতে চাও বা না দেখাতে চাও তাহলে তুমি কিন্তু এই রাইট চিহ্নের উপরে একবার ক্লিক করে দিলে সেটা কিন্তু চলে যাবে। ধরো সাপোজ আমরা এখানটায় সেভ এই বাটনটা আমরা কুইক অ্যাক্সেস টুলবারে চাইছি না, তাহলে দেখো সেভের গায়ে রাইট চিহ্ন দেওয়া আছে। আমি এটাকে যদি একবার ক্লিক করে দিই তাহলে দেখো কুইক অ্যাক্সেস টুলবার থেকে ওটা গায়েব হয়ে গেছে। এটাকে যদি আমরা ফেরত আনতে চাই তাহলে আমরা সেভের কাছেই আর একবার ক্লিক করে দেবো, তাহলে দেখো সেভ টুলটা চলে এসছে। আমরা যদি নিউ চাই তাহলে নিউতে, আমরা যদি ওপেন চাই দেন ওপেন। এইভাবে আমরা কুইক অ্যাক্সেস টুলবারটাকে আমরা সাজাতে পারি। অর্থাৎ যে সমস্ত টুলস আমার খুব
ফ্রিকোয়েন্টলি ইউজ হতে পারে, মানে আমরা খুব ঘন ঘন ইউজ করতে পারি, সেই সমস্ত টুলস গুলো কিন্তু আমাদের এই রিবনের মধ্যেই আছে, কিন্তু এই রিবন গুলো থেকে খুঁজে পেতে অনেক সময় লাগে বলে আমরা কিন্তু এখানে কুইক অ্যাক্সেস টুলবারে সেগুলোকে সাজিয়ে রাখি। তুমি এইভাবে কুইক অ্যাক্সেস টুলবারটাকে কাস্টমাইজ করে নিতে পারো। দেন আমি তো এখানে বলেছি এটা, তারপরে আমরা যে ওয়ার্কবুকটা তৈরি করি বা নতুন করছি বা ওপেন করি, তাহলে সেই ওয়ার্কবুকের নামটা এখানে শো করবে। আর নতুন ওয়ার্কবুকের বেলায় এখানে বুক 1 লেখা থাকবে, এন্ড সেই সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন উইন্ডোটার নাম লেখা থাকবে। আর রাইট হ্যান্ড সাইডে আমরা বলেছিলাম 3টে বাটন থাকে, একটা হচ্ছে লেফট বাটন, মিনিমাইজ বাটন, আর একটা হচ্ছে রিস্টোর এন্ড ম্যাক্সিমাইজ বাটন, আর একটা হচ্ছে ক্লোজ বাটন। মিনিমাইজ বাটনের কাজ হচ্ছে টাস্ক বারে, এটা হচ্ছে উইন্ডোর টাস্ক বার, এই টাস্ক বারে এই গোটা উইন্ডোটাকে গুটিয়ে ছোট করে নিয়ে মিনিমাইজ করে দেওয়ার জন্য এটা। আর এটার কাজ হচ্ছে, এটা দুটো কাজ করে। এখন এই মুহূর্তে কিন্তু রিস্টোর থাকছে লেখা, রিস্টোরের চিহ্ন হচ্ছে এইটা, দুটো উইন্ডো পরপর আছে উপর নিচ। এটার কাজ হচ্ছে, এখন যদি আমি এই বাটনে ক্লিক করি তাহলে এমএস এক্সেল এর অরিজিনাল উইন্ডোর পজিশনে ফিরে যাবে। একবার দেখি ক্লিক করে, যে ক্লিক করলাম এইটাই হচ্ছে এমএস এক্সেল এর অরিজিনাল পজিশন, উইন্ডোর একটা পজিশন। এখন আমরা এরকম ছোট অবস্থায় কাজ করতে অসুবিধা হয়, তাহলে যখনই আমরা রিস্টোর বাটনে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কিন্তু উইন্ডো তার নিজের অরিজিনাল সাইজে ফিরে এলো, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে রিস্টোর বাটনটা গায়েব হয়ে গেল এবং এখানে সেখানে ম্যাক্সিমাইজ বাটন চলে এলো। এই ম্যাক্সিমাইজের কাজ হচ্ছে, আবার যদি আমি গোটা স্ক্রিন জুড়ে এই উইন্ডোটাকে, অ্যাপ্লিকেশন উইন্ডোটাকে আমরা নিট করতে চাই, তাহলে দেখো সঙ্গে সঙ্গে দেখো এটা গোটা স্ক্রিন জুড়ে চলে এসেছে। এন্ড এই ক্লোজ বাটনের কাজটাই বুঝতে পারছো, এটা অ্যাপ্লিকেশনটাকে বন্ধ করার জন্য। আর এইখানে যে ক্লোজ বাটনটা আছে এটার কাজ হচ্ছে এই ওপেন যে ওয়ার্কবুকটা যেটা ওপেন আছে সেটাকে বন্ধ করার জন্য। তাহলে মোটামুটি বোঝা গেল। আর বলেছিলাম এটা হচ্ছে আমরা টুলবার, এটা হচ্ছে বার, এটা হচ্ছে ভার্টিক্যাল বার। এই ভার্টিক্যালের বারের কাজ হচ্ছে উপর নিচ, আপস এন্ড ডাউনস আমরা ওয়ার্কবুকটাকে করতে পারি। ঠিক সেরকম হরাইজন্টাল বার দিয়ে আমরা লেফট রাইট করতে পারি, ওয়ার্কবুকের লেফট সাইড দেখতে পারি, আবার রাইট সাইড অ্যাক্সেস করতে পারি, এইভাবে আমরা এটা করতে পারি। আর এখানে তো তোমাদেরকে আগেই বলেছিলাম, এখানে হচ্ছে সিটের নামগুলো দেওয়া আছে। তো সিট 1, সিট 2, সিট 3 বাই ডিফল্ট কিন্তু এখন 3টে আছে। আর সিট 1টা অ্যাক্টিভ রয়েছে, তুমি যদি সিট 2 তে কাজ করতে চাও তাহলে সিট 2 তে ক্লিক করবে, আবার সিট 3 তেও তুমি এখানে ক্লিক করলে সিট 3 তে কাজ করতে পারবে। তো যাই হোক, আমরা এখানে সিট 1 এ থাকলাম। এখন এই হলো এমএস এক্সেল এর একটা প্রাথমিক ধারণা, যে আমরা এটাকে কিভাবে ওপেন করব, আর এই সমস্ত এই অ্যাপ্লিকেশন উইন্ডোর কি কি বলে উপাদান আছে বা কম্পোনেন্ট আছে সেগুলো আমরা জানলাম। সেই সঙ্গে সঙ্গে বুঝতে পারছি এরপরে আমরা এই রিবনগুলোর সম্পর্কে তো আমরা ক্লাস চলাকালীন, প্র্যাকটিক্যাল চলাকালীন আমরা আলোচনা করব। তার আগে একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে যে এই ওয়ার্কবুকটা সম্পর্কে আমি বলেছি যে ওয়ার্কবুক কাকে বলে না, কতগুলো ওয়ার্কশিটের সমষ্টি হলো এ কালেকশন অফ ওয়ার্কশিট ইজ কল্ড ওয়ার্কবুক। হোয়াট ইজ ওয়ার্কশিট? ওয়ার্কশিট কি না, ওয়ার্কশিট ইজ এ কালেকশন অফ রোজ এন্ড কলামস। তাহলে দেখো এই যে সিট 1 বলে যে ওয়ার্কশিটটা আছে, এই ওয়ার্কশিটে কিন্তু কতগুলো কলামস আছে আর কতগুলো রোজ আছে। কলমের নামগুলো কিন্তু আলফাবেটিক ABCD দিয়ে শুরু হয়েছে, আর রোজের নামগুলো কিন্তু 1 2 3 4 নিউমেরিক দিয়ে শুরু হয়েছে। এখন এই একটা রো আর একটা কলাম যদি নিজেরা ইন্টারসেক্ট করে, তার ফলে যে একটা খোপ তৈরি হয়েছে, একটা যে এই যে আয়তক্ষেত্র তৈরি হয়েছে, এই বক্সটাকে আমরা বলে থাকি সেল। আর এই সেলটা অ্যাক্টিভ সেল কখন বলবো না, যখন সেলটাকে আমরা ক্লিক করব, অর্থাৎ কারেন্ট সেল যেটা থাকবে সেই সেলটাকে বলবো আমরা অ্যাক্টিভ সেল। মানে অ্যাক্টিভ সেল এবং অন্যান্য সেলগুলো থেকে আমি ডিফারেন্স কি করে খুঁজে পাবো না, প্রত্যেকটি সেলের বর্ডার যেমন গ্রে কালারের রয়েছে, কিন্তু অ্যাক্টিভ সেলের বর্ডার সেটা কিন্তু ব্ল্যাক কালার এবং খুব প্রমিনেন্ট। তাহলে এটাই হলো আমাদের অ্যাক্টিভ সেল। এখন এই সেলগুলোর নামকরণ কি করে হবে, অর্থাৎ সেলগুলোর নাম কি, কারণ কি আমরা তো কোনো একটা নির্দিষ্ট সেলকে আইডেন্টিফাই না করতে পারলে তো আমরা সেখানে কিছু করতে পারবো না। এখন কি করতে পারবো সেটা পরের কথা। এখন এই সেলগুলোকে আমরা নির্দেশ করবো বা ডিরেকশন দেবো কি করে, যে কোন সেলটায় আমি কাজ করতে চাইছি না, সেটার জন্যই
আমাদেরকে আগে জানতে হবে যে সেলের নামটা কিভাবে তৈরি হয়। সেলের নামটা তৈরি হয় কলম নেম এন্ড দেন ফলোড বাই রোজ নেম। তাহলে কলম নেম এবং রোজ নেমের কম্বিনেশনে তৈরি হলো এক্সেলের সেলের একটা নেম বা রেফারেন্স। এখন এই নেম বা রেফারেন্স যেটাই তৈরি হোক না কেন, সেই নেমটা মানে কারেন্ট বা অ্যাক্টিভ সেলটার আমি কি নেম আছে আমি যদি এখান থেকে দেখে বুঝতে না পারি, এখানে যেমন দেখে আমরা বুঝতে পারছি যে 8 নম্বর কলামের 8 নম্বর রোতে সেলটি অবস্থিত, তাহলে সেলটার নাম হওয়া উচিত F8। কখনো কিন্তু 8F হবে না, আগে কলাম নেম থাকবে তারপরে হচ্ছে রো নেম, মানে আলফা নিউমেরিক থাকবে। বোঝা গেছে? এখন এইটা আমি যদি না বুঝতে পারি তাহলে আমরা যে সেলটা অ্যাক্টিভ আছে সেই সেলটার অ্যাক্টিভ সেলটার নামটা কিন্তু আমরা এই নেম বক্সে পাবো। দেখো নেম বক্সে লেখা আছে E8, দেখো এটা ই কলামের 8 নম্বর রোতে অবস্থিত, তাহলে এটা যে E8। তাহলে প্রত্যেকটি সেলের রেফারেন্স আমরা কিন্তু নেম বক্স থেকে পেতে পারি। এখন এই সেলটার মধ্যে আমরা কি করতে পারি? এই সেলের মধ্যে আমরা কিছু ডেটা ইনপুট করতে পারি। প্রশ্ন হচ্ছে কত রকমের ডেটা ইনপুট করতে পারি। এখানে আমরা ক্যারেক্টার টাইপ ইনপুট করতে পারি, ডেটা নিউমেরিক টাইপ ডেটা ইনপুট করতে পারি, আর কি ডেট এন্ড টাইম এটাও তুমি ইনপুট করতে পারো, আর কি না ফর্মুলা ইনপুট করতে পারো। তার মানে আমরা তাহলে এখানে ক্যারেক্টার টাইপ, নিউমেরিক টাইপ, ডেট এন্ড টাইম টাইপ এন্ড তোমার ফর্মুলা টাইপ, মোটামুটি 4 রকমের তুমি ডেটা এর মধ্যে ইনপুট করতে পারো। এন্ড কিভাবে ইনপুট করবে না, জাস্ট সিলেক্ট দ্য সেল এন্ড দেন টাইপ। এছাড়াও আমরা এইখান থেকে অর্থাৎ ফর্মুলা বারেও কিন্তু দিয়ে ফর্মুলা বারের সাহায্যেও কিন্তু আমরা এই এক্সেল এর অ্যাক্টিভ সেলের মধ্যে ডেটা আমরা ইনপুট করতে পারি। অর্থাৎ আমি যদি এখানে নেম কথাটা লিখতে চাই তাহলে এটাকে সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে নেম কথাটা লিখে দিলাম। সঙ্গে সঙ্গে দেখো নেম কথাটা দুটো জায়গায়, একটা হচ্ছে সেলের মধ্যে ফুটে উঠেছে আর একটা দেখো ফর্মুলা বারের মধ্যে রয়েছে। তার মানে আমরা ইচ্ছে করলে ফর্মুলা বার থেকেও কিন্তু সেলের মধ্যে ডেটাকে ইনপুট করতে পারি। যেমন ধরো আমরা আরেকটা সেলকে আমরা সিলেক্ট করলাম এবং এখানে আমরা অ্যাড্রেস লিখতে চাইছি, তাহলে আমরা এইখানে টাইপ না করে আমরা ফর্মুলা বারে এসে আমরা যদি এখানে অ্যাড্রেস লিখি ADDRESS অ্যাড্রেস লিখি, দেখো এখানেও কিন্তু এটা দেখা যাচ্ছে। তাহলে আমরা দুভাবে কিন্তু এক্সেল এর সেলগুলোতে আমরা ডেটা ইনপুট করতে পারি, এক তো সিলেক্ট করে টাইপ করে, অথবা আমরা ফর্মুলা বারে টাইপ করলেও কিন্তু অ্যাক্টিভ সেলের মধ্যে ডেটা দেখতে পাওয়া যাবে। এখন এই সেলের মধ্যে যে ডেটাগুলো লেখা থাকবে সেইগুলোর মধ্যে যদি ক্যারেক্টার টাইপ থাকে লেখা, যেমন এখানে ক্যারেক্টার টাইপ, এর অ্যালাইনমেন্ট কিন্তু বাই ডিফল্ট লেফট সাইড থাকবে। কিন্তু যদি আমরা কোনো সেলে যদি কোনো নাম্বার লিখে থাকি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে ওর অ্যালাইনমেন্ট কিন্তু রাইট থাকে। তার মানে নাম্বার টাইপের অ্যালাইনমেন্ট ডিফল্ট অ্যালাইনমেন্ট হচ্ছে রাইট আর রাইট অ্যালাইনমেন্ট, আর ক্যারেক্টার টাইপের অ্যালাইনমেন্ট হচ্ছে বাই ডিফল্ট লেফট। আমরা ইচ্ছে করলে এই অ্যালাইনমেন্টগুলো চেঞ্জও করতে পারি, কিন্তু এটা বাই ডিফল্ট অ্যালাইনমেন্ট কি সেটা আমরা এখানে বললাম। তো যাই হোক, আমরা তাহলে এটা তো বুঝতে পারছি যে আমাদের সবকিছু কাজই এই সেলের মধ্যেই করতে হবে, আর সেলগুলো তৈরি হয়েছে রো এবং কলামের ইন্টারসেকশনের পরে। ফলে এখন প্রশ্ন জাগতে পারে যে ABCD দিয়ে এই যে কলাম হেডিং গুলো তৈরি হয়েছে এটা কতদূর পর্যন্ত এই কলাম হেডিংটা আমরা পাবো। না ABCD দিয়ে আমরা জেড পর্যন্ত যাই, জেড পর্যন্ত গিয়ে দেখি কি হচ্ছে। দেখো জেড পর্যন্ত যাওয়ার পর তারপরে দেখো এটা ফিক্সড হয়ে গেছে এবং আবার AB AC করতে করতে তাহলে আমাদের যেতে হবে AZ পর্যন্ত। আমরা দেখি একবার AZ পর্যন্ত, AZ পর্যন্ত চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে আবার B ফিক্স হয়ে গেছে, এন্ড দেন BA BB BC করতে করতে চলছে এরকম। তো এইটা আমরা কতদূর যেতে পারি। তো এখানে আমাদের MS Excel 2000 এ আমাদের এখানে কলমের সংখ্যা আছে 16,384টি, অর্থাৎ 16,384, এন্ড রোজ এই 1 2 3 4 করে করে, এখানে দেখো 1 আছে, 1 2 3 4 করে করে আমরা কতদূর পর্যন্ত রো পেতে পারি না 1048,576।
এতগুলো রো আমরা পেতে পারি। তাহলে যে কথাটা বলছিলাম যে এ শেষ হয়ে গেল, এ জেড এর পরে বি দিয়ে ফিক্সড হলো, বি এ বি 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 সি করতে করতে চললো, এরকম লাস্ট তাহলে কত থাকবে না, লাস্ট থাকবে এক্স এফ ডি। এক্স এফ ডি এটাই হচ্ছে লাস্ট কলাম নেম। অ্যান্ড একদম যদি আমরা কোনাকুনি সেলের অ্যাড্রেস চাই তাহলে কোনাকুনি সেলের অ্যাড্রেস হবে এক্স এফ ডি তো থাকবেই, তাহলে অত নম্বর কলাম। অ্যান্ড লাস্ট রোটার নাম্বার হচ্ছে আমরা বলে দিয়েছি যে 1048576। তার মানে এই কোনাকুনি একদম লাস্ট ওয়ার্কশিটের যে সেল থাকবে সেই সেলের অ্যাড্রেসটা হবে XFD 1048576। এখন চলো একবার চোখের দেখা দেখে নিই যে লাস্ট কলামটার নামটা যেটা বললাম XFD সেটা আদৌ আছে না নেই। তাহলে আমরা যাব কিভাবে না, যাব আমরা হোমের থেকে যেতে পারি, অথবা আমরা F5 প্রেস করলে আমাদেরকে গো টু ডায়ালগ বক্স দেখা যাবে, আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা গো টু ডায়ালগ বক্স। এইখানে দেখো রেফারেন্স নামে এক টেক্সট বক্সের কাছে দেখো কার্সার ওয়েট করছে। এখন হোয়াট ইজ রেফারেন্স? রেফারেন্স তো আমি আগেই বলেছি যে সেল অ্যাড্রেসকে বা সেলের নামকেই আমরা রেফারেন্স বলে থাকি। এখন আমরা যদি এখানে XFD কথাটা লিখে দিই, অর্থাৎ লাস্ট সেল অ্যাড্রেস আমি তোমাদেরকে বলেছি XFD, তো XFD করে যদি আমি ওকে বাটনে ক্লিক করি তাহলে কিন্তু কি বলছে, the text you entered is not a valid reference or define the name। কেন বলছে এরকম? কারণ আপনি কোন একটা পার্টিকুলার কলামে যেতে পারেন না, আপনাকে যেতে হবে সেল। এটা রেফারেন্সটা হচ্ছে সেলের রেফারেন্স, আমি কি দিয়েছি, এটা লাস্ট কলামের নাম দিয়েছি। তা বললে তো হবে না, তোমাকে সেলের নাম দিতে হবে। তো সেলের নামটা কিভাবে দিতে পারি? কলামের নাম তার সঙ্গে ফলোড বাই দা রো নেম। তাহলে আমি তো ফার্স্ট রো এর লাস্ট কলামের যে সেলটা আছে সেটা দেখতে চাই, তাহলে আমি এখানে 1 দিয়ে দিতে পারি। তাহলে কি হলো, এটা একটা সেল অ্যাড্রেস কমপ্লিট হলো বা সেল রেফারেন্স কমপ্লিট হলো। এবার আমরা ওকে বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পাবো XFD লাস্ট কলাম। এর পরে যদি আমরা যাওয়ার চেষ্টা করি দেখো তারপরে কিন্তু আর কোনো কলাম নেই। আচ্ছা, এবার যদি আমরা একদম কোনাকুনি একদম লাস্টের দিকে ওয়ার্কশিটের সেল অ্যাড্রেসটা দেখতে চাই তাহলে আমরা কি করব না, আবার আমরা F5 প্রেস করব। F5 প্রেস করে গো টু কমেন্ট পাবো। এখানে আমরা লিখব XFD এন্ড তার সাথে হচ্ছে 1048576 and then ওকে বাটন। দেখো একদম লাস্টে দেখো 1048576 আমি বলেছিলাম সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে XFD কলামের লাস্ট সেলটির নাম কিন্তু XFD and then 1048576।